বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নয়, ইউনূসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চান শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমি পদত্যাগ করিনি, এখনও আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তবু দেশবাসীর স্বার্থে ভোট চাই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, সতর্ক করেছিল ভারত, শুনানি ঢাকা। হাসিনার পর টলমল ইউনূসের গদীয় নৈপথ্যে কে এই জেনারেল ওয়াকারুজ্জামান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার এনসিপির কার্যালয়ের সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব, সিলেটের যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নয়, ইউনূসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চান শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূস সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করার দাবি তুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য, আমি পদত্যাগ করিনি, এখনও আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তবুও দেশবাসীর স্বার্থে ভোট চাই। হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা সর্বদা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছি, মানুষ ভোট দিলে আসি, নয়তো নাই, ফল যা হবে মেনে নেব, তবে ইউনূস সরকারের অধীনে ভোট হতে পারে না, ভোট হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। হাসিনার এই দাবি বা প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ক্ষমতায় থাকাকালে তার সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। এমন সরকারের মেয়াদ মাত্র 3 মাস। শুধু নির্বাচন পরিচালনার জন্য এমন সরকার গঠনের বিধান রাখা হয়েছিল। বাংলাদেশ হাইকোর্টের একটি রায়ে ওই ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে আখ্যা দেওয়ার পর হাসিনা সরকার সেটি বাতিল করে। সেই ধারা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এসেছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে। হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায় দিয়েছে। সেই রায় কার্যকর করা হলে ইউনূস সরকারের বিদায় নেওয়ার কথা। আওয়ামী লীগ নেত্রী কেন তার ওই বাতিল করা তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ভোট চাইছেন? রাজনৈতিক মহল মনে করছে, তিনি আশা করছেন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্য বিচার্য হবে কে সেই সরকারের প্রধান হবেন এবং সেনাবাহিনীর ভূমিকা কি হবে। আওয়ামী লীগের এক নেতার কথায়, তারা ইউনূসকে হটানো পাখির চোখ করছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার পুরোপুরি বিএনপির হয়ে কাজ করছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে বিএনপির অন্দরে। যদিও এই বিষয়ে দলের তীব্র মতবিরোধ আছে। শুক্রবার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে দলের ফেসবুকে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। ভাষণে একেবারে শেষ প্রান্তে এসে তিনি নির্বাচনের প্রসঙ্গ উপস্থাপন করেন। ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করেছে। ফলে আইনত আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই। হাসিনা প্রশ্ন তোলেন, যে দলটি দেশ স্বাধীন করল, দেশ গড়ে তুলল, তাদের বাদ দিয়ে কি করে নির্বাচন হয়? আওয়ামী লীগ মনে করছে তাদের বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দলের সুদিন ফেরাতে পারে। এই বিষয়ে প্রথম মুখ খুলেছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 5-6 মাস আগে তিনি এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করার দাবি উপস্থাপন করেন। তা নিয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। হাসিনা শুক্রবারের ভাষণে তাতে সিলমোহর দিলেন বলা চলে। আওয়ামী লীগ নেত্রী বলেন, ইউনূস দেশকে ধ্বংস করে দিয়েছেন, নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা দরকার। সতর্ক করেছিল ভারত, শুনানি ঢাকা। হাসিনার পর টলমল ইউনূসের গদীয় নৈপথ্যে কে এই জেনারেল ওয়াকারুজ্জামান। যখন জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেতে যাচ্ছিলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ঢাকাকে সতর্ক করেছিল, জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ সূত্র। ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন, কারণ ভারতের কাছে খবর ছিল যে তিনি পাকিস্তানপন্থী হতে পারেন।
হাসিনা তাদের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ দিয়েছিলেন, কিন্তু নিজের মত পাল্টাননি। আপত্তি দুটি কারণে ছিল। এক, ওয়াকারুজ্জামান তখন ফিট ছিলেন না। দুইজন ভালো প্রার্থীদের উপেক্ষা করা হয়েছিল বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি। দ্বিতীয় পয়েন্টটি কৌশলগত ছিল, কারণ জামান প্রো পাকিস্তান ছিলেন। তবে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত পদটি পেয়েছিলেন কারণ তিনি শেখ হাসিনার আত্মীয়। বাংলাদেশি সাংবাদিক শহীদুল হাসান খোকন লোকাল 18-কে বলেছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনীর বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করার সময় জামান হাসিনার এতটাই নজর কাড়েন যে হাসিনা ভারতের সতর্কতা উড়িয়ে দেন। বাংলাদেশ সেনাপ্রধান হিসাবে তার পদ গ্রহণের কয়েকদিনের মধ্যে তিনি একটি ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মুখোমুখি হন। হাসিনার রাজনৈতিক জীবনের ইতিহাস বদলে দেয়। 23 জুন 2024 ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসেন। 5 আগস্ট 2024 যখন বিক্ষোভ বেড়ে যায় তখন ঢাকার পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। জামান একটি টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন যে হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সম্ভবত ভারতে, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। বর্তমান ইউনূসের বেসামরিক সরকার এবং জামানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ এতটাই স্পষ্ট হয়েছে যে ঢাকায় ইউনূসের পদত্যাগ নিয়ে খোলাখুলি আলোচনা হচ্ছে। এবার এনসিপির কার্যালয়ের সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণ। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের পর এবার বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার 15 আগস্ট রাত 11:50 দিকে রূপায়ণ টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। এই ভবনে রয়েছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলে করে 3 জন এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই সময় বাংলা মোটর মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার। সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে যাত্রী ছাউনি ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার 15 আগস্ট রাত 8টার দিকে সংঘর্ষ শুরু হয়ে রাত 10টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ চলাকালে একটি রেস্টুরেন্ট ও 4টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই সময় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় যাত্রীরা ভোগান্তির শিকার হন। স্থানীয় সূত্র জানায়, লালা বাজারের নর্দমায় নির্মাণ কাজ চলছে। বাজারের মসজিদের পাশে থাকা একটি যাত্রী ছাউনি ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।